শুরু করছি আজকের সত্যবতী ঘটনা। ঘটনাটি আপনাদের যদি শুনতে ভালো লেগে থাকে তবে শেয়ার করে দেবেন নিজের বন্ধুদের কাছে এবং পরিবারের কাছে, এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এমনই সত্যবতী ঘটনা শুনতে পান। তবে দেরি না করে শুরু করছি আজকের সত্যবতী ঘটনা। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন বীরহাটা থেকে রতন, গলার ভয়েসে সৌভিক দত্ত। ভালোবাসায় সফল হতে তো খুব কম জনাই পারে, আমিও তাদের মধ্যে একজন। 2016-তে ভালোবেসে বিয়ে করে আমিও আমার স্ত্রী রূপসা খুব আনন্দেই ছিলাম। এবার শুধু দরকার ছিল আমাদের কোলে একটা ছোট্ট ফুটফুটে সন্তানের। ভগবান মনে হয় আমাদের ওপরে খুব খুশি ছিলেন, তাই কয়েক দিনের মধ্যেই রূপসা এই খুশির খবরটা দেয় আমাকে। কিন্তু এই খুশির ওপর নজর লেগে যায়। এক রাতে আমি চাঁদের আলোয় ছাদে বসে আছি, বসে বসে হাওয়া খাচ্ছি। হঠাৎ পিঠে কোনো এক বাচ্চার হাত বুলিয়ে সে চলে গেল নিচে। পিঠে হাত দিতেই বুঝি তার হাতটা প্রচুর ঠান্ডা ছিল। আমার গা কাঁটা দিয়ে উঠল। পিছনে ফিরে দেখি একটা ছোট্ট বাচ্চা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে হাসতে হাসতে। তার কি বিকট হাসি! আমার হুঁশ ফিরতি আমি নিচের দিকে নেমে গেলাম। মাকে জিজ্ঞাসা করি যে কোনো বাচ্চা এসেছিল নাকি। মা বলেন কেউ আসেনি। সেই রাতেই বাথরুমে দেখি বাচ্চার পায়ের ছাপ, কিন্তু সেগুলো ছিল রক্ত মাখা পায়ের ছাপ। আমি কিছুক্ষণ বাদ সেইখানে রূপসাকে ডেকে আনি। দেখি সেগুলির কিছুই নাই। আমি ভাবলাম হ্যালুসিনেট করেছি হয়তো, তাই খেয়ে ঘুমোতে চলে গেলাম। আসলে এতদিন আমি বাচ্চার ব্যাপারে ভাবছিলাম, তাই হয়তো এমন হচ্ছে। পরের দিন সকালে রূপসা আমায় ঘুম থেকে তোলে আর বলতে লাগে, আমি যখন যখন বাথরুমে ঢুকি তখন এক বাচ্চার আলতা মাখা পায়ের ছাপ দেখতে পাই। প্রথমে বুঝতে পারিনি, যখন সেটাকে ভালো করে লক্ষ্য করি তখন বুঝতে পারি সেটা আলতা নয়, রক্তের। মাকে ডেকে যখন দেখাতে গেলাম তখনই দেখি সেটা আর নেই। আমি বুঝতে পারলাম যে আমি কাল রাতে তার মানে ঠিকই দেখেছিলাম। আমি তাকে শান্ত করে বসতে বলি। চুপ করে বসো তো দেখি। আরে বসো বসো, বেশি চাপ নিও না। আসলে তুমি ওই বাচ্চা বাচ্চা করে এতটাই মাথায় জোর দিয়ে দিয়েছো যে মাথায় তোমার আর কিছু আসছে না, মাথা ঠিকঠাক মতো কাজ দিচ্ছে না। আমি ফ্রিজ থেকে জল এনে দিচ্ছি, জল খা। দেখো তোমার একটু মাথাটা ঠান্ডা হবে। আমি যথারীতি ফ্রিজে গেলাম এবং সেখান থেকে জল আনতে গেলাম। দেখি আগের দিনে যে মাছটা আনা ছিল সেই মাছের আর কোনো কিছুই পড়ে নেই। তার বদলে সেখানে কিছুটা চাপ চাপ রক্ত পড়ে আছে এবং সেই চিপটিও যেন সেই কুকুরে কামড়ে খাওয়ার মতো কেউ খেয়েছে। আমি দেখলাম ফ্রিজের ভেতরে কোনো জিনিস যদি রাখা থাকে তাহলে কিভাবে সেটা কুকুরে খেয়ে নেয়। আমি অবাক হলাম। কাউকে কিছু না জানিয়ে
সেই চিকটি এবং প্লেটটি ধুয়ে দিলাম এবং চিকটিকে ডাস্টবিনতে ফেলে দিলাম। সেখান থেকে জলটি নিয়ে গিয়ে রূপসাকে দিলাম। আমি গিয়ে দেখি আমার বলা কথাতে কোনো কাজ হয়নি। এইসব কথা রূপসার মাথায় সামান্য চিন্তাটুকুও নড়াতে পারেনি। সে ঘর থেকে অন্যমনস্ক হয়ে বেরিয়ে গেল। আমি দাঁত মেজে খেয়ে যখন অফিসের উদ্দেশ্যে গাড়িটা বের করছি, তখন বাইকে লুকিং গ্লাসে দেখি একটা বাচ্চা ছেলে, কিন্তু সে আমার পেছনে বসে। ভয় পাবার বিষয় এটাই যে বাচ্চাটির মুখ কাটা ছেঁড়া দাগে ভর্তি, চোখগুলোর একটা খেকো এবং মুখ দিয়ে অনবরত রক্ত বেরিয়ে যাচ্ছে। সেই মুখের রক্তের ফাঁকে সাদা সাদা দুটো দাঁতও বেরিয়ে আসছে। সেই দাঁত দুটিকে সে জিভে করে চেটে নিচ্ছে। আমি অনুভব করতে পেরেছি সে আমাকে জাপটে ধরেছিল। আমি ভয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ি। কিছুক্ষণ বাদ আমার মা এসে দেখে আমি অফিস যাওয়ার জায়গায় সেখানেই অজ্ঞান হয়ে পড়ে আছি। আমাকে মা তুলে নিয়ে যায় এবং হুঁশ ফেরায়। হুঁশ ফিরতেই বুঝলাম সেদিন আর অফিস যাওয়া হবে না, তাই বাড়িতেই থেকে গেলাম। দুপুরে খেতে বসে দেখি পাতের পাশে এক টুকরো মাছ আধ খাওয়া হয়ে পড়ে আছে, কিন্তু ভাতের থালাতেও এই চাপ চাপ রক্ত কি করে এলো? আমি মাকে জিজ্ঞাসা করতেই মা বলল যে, ও মাছটা, মাছ আমি এনেছি তো বাজার থেকে জল খাওয়ালা, তোকে আর বলিনি, বিরক্ত করিনি বাবা। তোর এমনি শরীর খারাপ, বৌমারও শরীর খারাপ, তাই আর তোদেরকে বিরক্ত করিনি। আমি পাতেতে থাকা চাপ চাপ রক্তের কথা আর মাকে না জানিয়ে ভাতটি কিছুটা ফেলে দিলাম এবং সেই ভাতটি খেলাম। কিন্তু সেই ভাতটি খেয়ে আমার পরের দিন খুবই শরীর খারাপ হলো। অফিসে গিয়েছিলাম সেই শরীর খারাপ নিয়ে, কেমন একটা অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। সেটা দেখে কলিগরা আমায় বহু কথা বলেছিল। পরের দিন আবার যখন খেতে বসি, তখনও একই রকম পাতে মাছ খাওয়া আর তার জায়গায় চাপ চাপ রক্তর সাথে এবার আবার ছাইও আছে। আমি আর সেই ভাতটি খেলাম না। মাকে জানাতেই মা বলল, ওই হুলোটা এসেছে হয়তো, দিয়ে ভাত খেয়ে নিয়েছে, মাছ খেয়ে নিয়েছে, এই হুলোটা খুব উদ্ব্যস্ত করছে, দাঁড়া এর ব্যবস্থা নিচ্ছি। এই রকমই কয়েকদিন ধরে চলছিল। মা একদিন বলল, রূপসাকে কয়েকদিন বাপের বাড়ি থেকে বেরিয়ে নিয়ে আয়, বুঝলি, ও শরীরটা কিছুটা হলেও ঠিক হতে পারে। তাই আমি তাকে বাপের বাড়ি দিয়ে আসি। একদিন রাতে রূপসা ফোন করে হঠাৎ করে। ঘুম চোখে আমি তাকে বলি, কি হলো, এত রাতে ফোন করলে? সে বলল, এখানে এসে থেকে মনে হচ্ছে কেউ সব সময় আমার সাথে ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ আগে মনে হচ্ছিল আমার পাশে কেউ শুয়ে আছে, বড় বড় নিঃশ্বাস ফেলছে। আলো জ্বালাতেই দেখি আমার পাশটায় একটা টাক মাথা বাচ্চা ছেলে, তার মুখটা অজস্র কাটা দাগ আর ছেঁড়া, মুখ দিয়ে যেন হালকা লাল রঙের তরলও বেরোচ্ছে। আর সেটা নিশ্চয়ই বুঝতে পারছো সেটা কি। ঠোঁটের ফাঁক দিয়ে দুটো ছুচুলো দাঁত বেরিয়ে আসছে, আর সেটা সে জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছে দাঁতে লাগা রক্তগুলো, আর আমার দিকে কটমট করে তাকাচ্ছে। হঠাৎ
লাইটটা অফ হয়ে গেল। এবার আমি থাকতে না পেরে চেঁচিয়ে উঠলাম। সেই আওয়াজে মা বাবা আমার ঘরে এলো। আমি তাদের বললাম বিড়াল এসেছিল। তারা আমায় চেঁচিয়ে চলে গেল। থামতেই আমি বললাম, আচ্ছা চুপ করো, কিন্তু না, ফোনে গায়ত্রী মন্ত্র চালাও, আমি দেখছি কি করতে পারি। পরের দিন সকালে গঙ্গার ঘাটে দেখি অনেক তান্ত্রিক গোছের ব্যক্তি স্নান করছে। তাদের মধ্যে একজনকে এই ঘটনাগুলো বলি। তিনি বললেন, আমাদের উপর মশান চালান হয়েছে আমার ও আমার সন্তানের ক্ষতি করার জন্য। পরের দিন সেই সাধুকে নিয়ে আমার শ্বশুর বাড়ি গেলাম। সেখানে তিনি বিভিন্ন ক্রিয়া করে ঘর বাঁধলেন এবং রাতে আমরা শ্মশানে গেলাম। সেখানে তিনি হোম করে মৃত বাচ্চাটিকে ডেকে জিজ্ঞাসা করলেন তাকে কে পাঠিয়েছে। সেই মশানটি বলল, রূপসার পিসি, অর্থাৎ আমার পিসি শাশুড়ি এক তান্ত্রিকে দিয়ে এমন কাজ করেছে। এবার সেই তান্ত্রিকটি মশানটিকে কিছু রক্ত এবং মাংস ও মদ দিয়ে পাঠিয়ে দেন। এবার সাধু বাবা আমাদের দুজনাকে দুটি কবজ দেন, যেগুলি কখনো খুলতে মানা করেন। পরের দিন সকালে আমরা বাড়ি চলে যাই। সেখানে গিয়ে সকালবেলা খবর পেলাম যে কাল রাতে পিসি শাশুড়ি রাত্রেবেলা সবজি কাটতে গিয়ে বঁটিতে তার বুক কেটে যায় এবং তিনি সেই রক্তপাতের ফলে মারা যান। এরপর আমাদের একটি ছোট্ট মেয়ে সন্তান হয়। এখন আমরা সকলে ভালো আছি। ঘটনাটি ভালো লাগলে বলো, আরও ঘটনা পাঠাবো। তো এই ছিল আজকের ঘটনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।